হ্যাঁ, তো এখন এই যে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়, এটা তো বুঝলাম। এখন হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ওকে, এখন ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে যে এইখানে ডিরেক্ট সূত্র এখানে মুখস্থ রাখবো, এখানে কোনো প্রমাণ প্রমাণ শেখা লাগবে না। এটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা একটা সূত্র। ওকে, এখন একটা সূত্র আমরা শিখে আসছিলাম, কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। আমি যদি কিউ এর জায়গায় সি ভি লিখি তাহলে এখানে কি হবে? সি স্কোয়ার ভি স্কোয়ার হবে, নিচে হচ্ছে সি। তাহলে এই সূত্রটা কিরকম এখানে হবে? হাফ সি ভি স্কোয়ার হবে না? একটা সূত্র। হ্যাঁ। এটা হচ্ছে আর একটা সূত্র। এখন আমি যদি আবার একটা যদি লিখি, এখন এখানে সি সমান এই যে কি লেখা যায়, এইখান থেকে সি সমান কিউ ডিভাইড বাই ভি লেখা যায়। তো আমি যদি এখানে সি এর জায়গায় এখন কিউ ডিভাইড বাই ভি লিখি, ভি স্কোয়ার, তাহলে এটা এই কিরকম হচ্ছে? কিউ ইন্টু ভি হবে। তাহলে এটা হচ্ছে আর একটা সূত্র। এই তিনটা সূত্রই মুখস্থ রাখবো। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির তিনটা সূত্র। ওকে, এরপরে আসে একক আয়তনের সঞ্চিত শক্তি। ওকে, এরপরে একক আয়তনের সঞ্চিত শক্তি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, যে, ধরো যে এটা আমাদের এক পাত, এইখানে একটা প্লেট ক্যাপাসিটর বা একটা পাত ধারক আছে। তো এদের এই ক্ষেত্রফল হচ্ছে এ এবং মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি। তো এটার আয়তন এই যে এইখানে এই যে কি হবে বলতো? এটার আয়তন কি হবে? এ গুণন ডি। এটার আয়তন হবে এ ইন্টু ডি। তাহলে এইখানে যে আমরা সঞ্চিত শক্তির সমীকরণগুলো দেখলাম, এগুলো হচ্ছে মোট শক্তি। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি এই যে কি হবে? মোট শক্তি ডিভাইড বাই আয়তন হবে না? হুম। ওকে, তাহলে মোট শক্তি তুমি যে কোনো একটা সমীকরণ ইউজ করতে পারো। আর আয়তন কি হবে? এ ইন্টু ডি। মানে এটা তোমার অত আহ আবার আলাদা করে যে মনে রাখতে হবে তা না। তুমি সঞ্চিত শক্তি সমীকরণটা মনে রাখবে, এরপরে তোমাকে যদি বলে একক আয়তনের সঞ্চিত শক্তি কি হবে, তারপরে জাস্ট তুমি আয়তন দ্বারা ভাগ করে দেবে, শেষ। এটা বুঝছো? হুম। ওকে, তো এইটা ছিল আমাদের ধারকের মোটামুটি সূত্র। এরপরে আরো কিছু সূত্র আছে, আমরা এগুলো কালকে শিখবো। তবে আজকে যেগুলো সূত্র শিখলাম এগুলার ম্যাথ এখন সলভ করি। আচ্ছা দাঁড়াও, এখানে এই যে প্রশ্ন কি ছোট এই যে দেখা যাইতেছে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এগুলা একটু বড় করি। এখন এগুলা একটা একটা করে সলভ করো। ফার্স্ট ম্যাথে বলছে যে একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল অর্থাৎ এর মান দেওয়া 1.5 মিটার স্কোয়ার এবং
এর মাঝে 1 মিলিমিটার পুরু বায়ুর স্তর থাকলে এর ধারকত্ব কত? মানে এইখানে সমান্তরাল দুইটা এই যে প্লেট আছে বা পাত আছে, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া এবং এর মাঝের যে অঞ্চলটা এখানে বায়ু আছে, এবং বায়ুর এই যে পুরুত্ব মানে এইটুক অঞ্চলের যে পুরুত্ব এটা দেওয়া 1 মিলিমিটার। এখন এটার মানে কি? হুম এটার মানে হচ্ছে পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, দাঁড়াও একটু। আচ্ছা, তাহলে এখানে ডি এর মান হচ্ছে 1 মিলিমিটার। তো এটাকে তো মিটারে নিয়ে যেতে হবে, 1000 দ্বারা ভাগ মানে 10 ইনভার্স 3। তো এইখানে যেটা হবে যে, যেহেতু এখানে ধারকত্ব বের করতে বলছে এবং সমান্তরাল পাত ধারকের সূত্র একটু আগে শিখলাম, এপসাইলন নট এ ডিভাইড বাই টি। এপসাইলন নটের মান কিন্তু প্রশ্নে দেওয়া নাই, সো এখানে তোমার এটা মুখস্থই রাখতে হবে। 8.854 10 ইনভার্স 12। এর মান কত? 1.5। ডি এর মান হচ্ছে 10 ইনভার্স 3। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। 8.854 10 ইনভার্স 12 ইন্টু 1.5 ডিভাইড বাই 10 ইনভার্স 3। সো এটা হবে 13.28 ইন্টু 10 ইনভার্স 9। এর একক কি হবে? একক হচ্ছে ফ্যারাডে, যেহেতু এটা ধারকত্ব। ওকে, এরপরে 2 নাম্বারটা এটা পড়ো। এখানে বলছে দুটি ধারককে সমান্তরালে এবং শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব এত এবং এত হয়। এখন এখানে ধারক দুটি ধারকত্ব বের করতে বলছে। তো তুমি যদি প্রথমে সমান্তরালে যুক্ত করো সেই ক্ষেত্রে তুল্য ধারকত্ব এখানে কি হবে? যদি তাদের ইন্ডিভিজুয়াল ধারকত্ব যদি C1 C2 হয়, তাহলে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব কি হবে? C1 যোগ C2। হ্যাঁ, এখানে হবে C1 প্লাস C2। এবং এই যে এইখানে এই প্রশ্নে বলছে C1 প্লাস C2, অর্থাৎ সমান্তরালে তুল্য ধারকত্ব কত? 9। এটা একটা সমীকরণ। আবার এখন এই শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব 2। তাহলে শ্রেণীর ক্ষেত্রে সমীকরণটা কি হবে? 1/C1 1/C2। তাহলে এখানে দেখো, এই যে এস এর মান কিন্তু 2, তাহলে এটা হবে 1/2। এটা হচ্ছে C1 প্লাস C2। ওকে, তো এখানে হচ্ছে হাফ। এখন তুমি এখানে লসাগু করো। C1 C2 উপরে C1 প্লাস C2 কিন্তু হবে, মানে C2 প্লাস C1 হয়, বাট ওইটা তো C1 C2 মানে কি না? তো এখন এখানে C1 C2 আমরা তো মান তো পাইছি 9। এটা হচ্ছে C1 C2। তো C1 C2 এর মান এখানে হচ্ছে কত? 18। এখন তোমার C1 C2 এর মান জানা, তোমার C1 প্লাস C2 এর মান জানা, তোমার আলাদাভাবে C1 এবং C2 এর মান বের করতে হবে। তাহলে আর কোন সমীকরণ নিয়ে আসতে হবে বলো তো? এগুলো 9 10-এর, এটা, 9 10-এর না। হ্যাঁ, এটা C1 - C2। হ্যাঁ, এটা C1 - C2 এর সমীকরণটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে C1 প্লাস C2 স্কোয়ার মাইনাস 4AB। এটা হবে না? হ্যাঁ। ওকে, তাহলে C1 C2 স্কোয়ার এটা হচ্ছে 9 স্কোয়ার মানে 81। এটা হচ্ছে 4 ইন্টু
18, 4 × 18 দিলে আসবে 72, 81 - 72, তাহলে এটা হবে 9। তাহলে C1 - C2 এর মান আসবে 3। তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এখন তোমার 1 নম্বর সমীকরণ তো আছেই, C1 + C2, এটার মান 9। তো এটা ছিল 1 নম্বর সমীকরণ। তুমি এখান থেকে হিসাব করো, তুমি যদি দুইটা যোগ করো তাহলে পাবা 2C1 সমান পাবা 12। তাহলে C1 এর মান আসবে 6, এবং এইখান থেকে যে কোনো একটাতে তুমি যদি বসাও C2 এর মান আসবে 3। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এর পরে ম্যাথটা খেয়াল করো। এইখানে যেটা বলছে যে দেখাও যে সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সংযোগের ধারকত্ব শ্রেণীবদ্ধ থাকাকালীন ধারকত্বের 4 গুণ। মানে এখানে যেটা দেখাইতে বলছে যে সমান্তরালের তুল্য ধারকত্ব শ্রেণীর তুল্য ধারকত্বের 4 গুণ। তো তাদের তোমার যদি ধারকত্ব সমান হয়, এখন এইখানে উভয়ের এখন এইখানে উভয়ের ধারকত্ব তোমার সি হলে, উভয় ধারকত্ব সি হলে তোমার শ্রেণী সংযোগের ক্ষেত্রে আ- আগে সিপি লিখি, সমান্তরালের ক্ষেত্রে কি হবে, C+C হবে, মানে 2C হবে। আর শ্রেণীর ক্ষেত্রে কি হবে, 1/CS, 1/C+1/C। তাহলে এইখানে হবে সি, এইখানে হবে 1 1, এটা কত হবে, 2/C হবে। আর তাহলে হুম। শুধুমাত্র CS এর মান কত হবে, C/2, এবার এটা হবে। 2। ওকে। তো এখন তুমি যদি বাই সিএস দেই, তাহলে এখানে কি হবে দেখো, সিপি এর মান হচ্ছে উপরে 2C, আর এটা হচ্ছে C/2। তাহলে এটা হচ্ছে 2C। আর তুমি যদি এটাকে উল্টাই দাও, এখানে 2 যাবে উপরে আর সি আসবে নিচে, তাহলে এটা 4 হবে না? হ্যাঁ। ওকে। তাহলে এখন খেয়াল করো, তাহলে সিপি সমান এখানে কি হচ্ছে 4 × CS, এবং প্রশ্নে এটাই দেখাইতে বলছে যে সমান্তরালের তুল্য যে যে ধারকত্ব এটা শ্রেণীর তুল্য ধারকত্বের 4 গুণ। বুঝছো এই ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন এইখানে 1 নম্বরটা খেয়াল করো। এত মাইক্রোফ্যারাড, তো মাইক্রো মানে কত, মাইক্রো মানে 10⁻⁶। এটা তো আমরা অনেকবারই সলভ করছি। তো এত মাইক্রোফ্যারাড, তাহলে এটা হবে 1.4 10⁻⁶ এত মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রন যন্ত্রে টার্মিনাল দ্বয়ের বিভব পার্থক্য দেওয়া আছে 3000 ভোল্ট। এখন ধারকের সঞ্চিত শক্তি, তো সি এবং ভি দিয়ে যে সঞ্চিত শক্তির সমীকরণটা আছে এটা কি, একটু আগেই তো শিখলাম। হাফ হাফ সিবি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে সঞ্চিত শক্তি হবে 12 CV²। এগুলা এই যে ধারকের ম্যাথ খুবই সহজ। তাহলে এটা হবে 0.5 × 4, তাহলে এটা হচ্ছে 0.0021 জুল। যেহেতু শক্তি একক তো জুলই হবে।
এখন 2 নম্বর ম্যাথটা পড়ো। একটি সমান্তরাল পাত ধারকের বিভব পার্থক্য তার আদি বিভব পার্থক্যের অর্ধেক হয়ে গেলে ধারকটিতে সঞ্চিত শক্তি কি পরিমাণে হ্রাস পাবে? ওকে, বিভব পার্থক্য এবং একটি সমান্তরাল পাত ধারকের বিভব পার্থক্য তার আদি বিভব পার্থক্যের অর্ধেক হয়ে গেলে ধারকটির সঞ্চিত শক্তি কি পরিমাণে হ্রাস পাবে। এখন এইখানে আমাদের বিভিন্ন ধরনের তো সূত্র আছে বিভব পার্থক্যের সাথে সঞ্চিত শক্তির। আমাদের দুইটা সূত্র আছে না? এখন সঞ্চিত শক্তির সাথে বিভব পার্থক্যে দুইটা সূত্র আছে, একটা আছে হাফ সি ভি স্কোয়ার, এটা ছিল হাফ কিউ ইন্টু কিউভি। ভি। হ্যাঁ, এখন এখানে কোন সূত্রটা ইউজ করব? এখন এইখানে এটা সবসময় এই যে এটা অলমোস্ট মুখস্থের মতো রাখবা যে কোনো আহ, ধরনের যদি তোমার এমন কোনো ধরনের তুলনামূলক যদি প্রশ্ন আসে যে বিভব পার্থক্য এত কমায় নিলে শক্তির কি চেঞ্জ হবে, বা তোমার ধারকত্ব এত হ্রাস বৃদ্ধি করলে শক্তির কি, যেমন এই ধারকত্ব নিয়েও তো মানে ধারকত্বের সাথে তো দুইটা এ, সূত্র আছে, একটা হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইড বাই সি, এটা না? তো একটা জিনিস খেয়াল করো, তোমার এই সূত্রে এই যে তোমার 1 নাম্বার সূত্রে ডাব্লুর সাথে সি এর সম্পর্ক কিরকম, সমানুপাতিক। আর এই যে তোমার 2 নাম্বার সূত্রে এই যে কিরকম, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। তো তোমার দুইটা সূত্র তো সেম ভাবে ইউজ করা যাবে না। তো যদি তোমার বিভবের চেঞ্জ বলে অথবা ধারকত্বের চেঞ্জ বললে শক্তি আহ, তোমার কিভাবে চেঞ্জ হবে এই টাইপের প্রশ্ন আসলে সবসময় এইটা ইউজ করা লাগবে। এটা সবসময় এটা মাথায় রাখবে, এই যে বাকি দুইটা সূত্র দিয়ে কিন্তু তুলনা করা যাবে না। এটার কারণ আছে, এটার কারণ জেনে লাভ নাই, জাস্ট তুমি এটা মাথায় রাখলেই হবে। ওকে, এখন এখানে খেয়াল করো, তাহলে W1 এখানে কি হবে? হাফ, যেহেতু এখানে ধারকত্বের কোনো চেঞ্জ হয় নাই, যেহেতু এখানে কি হবে? হাফ C1 V1 স্কোয়ার। আচ্ছা, বিভব পার্থক্য আদি বিভব পার্থক্যের অর্ধেক, তাহলে V2 কি হবে? V1/2 হবে। V2 তো V1/2 হবে। ওকে, হ্যাঁ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তি তাহলে এখানে এখানে হচ্ছে হাফ, যেহেতু C1 এর কোনো চেঞ্জ হচ্ছে না, এইখানে হচ্ছে V2 স্কোয়ার। ওকে, হাফ C1, V2 মানে হচ্ছে V1/4, তাহলে V1 স্কোয়ার বাই 4, তাহলে এটা হচ্ছে 1/4 ইন্টু হাফ C1 V1 স্কোয়ার, এটা না? আমি যদি 1/4টাকে সামনে নিয়ে আসি, হুম। এইভাবে লেখা যায়। তো এই যে হাফ C1 V1 স্কোয়ার, এটা কার সমান? এটা তো W1 এর সমান। ওকে, এখন এখানে বলছে সঞ্চিত শক্তি কি পরিমাণে হ্রাস পাবে। এখন দেখো, মানে তোমার পার্সেন্টেজ আকারে বের করা লাগবে আর কি। তো শক্তি হ্রাস পাবে, শক্তি হ্রাস পাবে যেহেতু এইখানে তোমার উপরে হচ্ছে, এইখানে পার্থক্যটা বের করা লাগে, যেহেতু ছোট হয়েছে তো আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেই। আর ডিভাইড বাই আদি, এটা কিন্তু সবসময় দেয়া লাগে, ইন্টু 100%। তাহলে এখানে কত? W1, এটা হচ্ছে W1/4 ডিভাইড বাই W1। এখন আমি যদি সবগুলো W1 যদি আমি এখানে কমন নেই, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 1 ডিভাইড বাই 4 ইন্টু 100%। তাহলে এটা এই যে কত আসে? এটা আসবে 3/4 না? তাহলে এটা হবে 3/4 ইন্টু
100%, তাহলে 300/4, এটা কত আসে? এটা হচ্ছে 75% হ্রাস পাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এইখানে এখানে বলছে প্রত্যেকটি 6 মাইক্রোফ্যারাডের 3টি ধারককে শ্রেণী সংযোগে যুক্ত করে 100 ভোল্ট একটি ব্যাটারি ওই সংযোগের সাথে সংযুক্ত করা হলো। ব্যাটারি থেকে গৃহীত চার্জের পরিমাণ এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো। ওকে, তাহলে এখন এখানে হচ্ছে যে তোমার এখানে একটা ব্যাটারি, এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। 100 ভোল্ট, তাহলে 3টি ধারককে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। এটা একটা, এটা একটা, এটা একটা। তো এদের সবারই ধারকত্ব আছে 6 মাইক্রোফ্যারাড করে। তাহলে এখানে তুল্য ধারকত্ব, হাফ। হ্যাঁ এটা হবে 6/3, হাফ হবে। না না, সরি, 2। 2 হবে না, হ্যাঁ 6/3 তো হওয়ার কথা। এখানে এই তুল্য ধারকত্ব কি হবে? যেহেতু সমান্তরালে শ্রেণীতে আছে, 1/6, 1/6, 1/6, তাহলে 6, এইখানে 1 1 1 মিলে 3, তাহলে সিএস হবে 6/3, 2 মাইক্রোফ্যারাড। ওকে, সো এটা হচ্ছে 2 × 10⁻⁶ ফ্যারাড। ওকে, এখন যে বলছে ব্যাটারি থেকে গৃহীত চার্জের পরিমাণ। এখন একটা সূত্র তো আমরা অলরেডি শিখে আসছি, Q = C × E। তো এইখানে কোন সি এখানে ব্যবহার করতে হবে? অবশ্যই তুল্য রোধের, সরি তুল্য ধারকত্বের যে সিটা। তাহলে এখন সি এর সমান কি হবে? 2 × 10⁻⁶ ফ্যারাড। ভি এর মান হচ্ছে 100, তাহলে এটা হবে 2 × 10⁻⁴ এত কুলম্ব। তো বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এরপরে বলছে যে সঞ্চিত শক্তি। তো এখানে সি জানা, তাহলে সঞ্চিত শক্তি এটা হচ্ছে ½ CV²। তো সি হচ্ছে 2 × 10⁻⁶, এখানে ভি হচ্ছে এত, 2 2 বাদ 10⁻⁶, 10⁻⁴, তাহলে 10⁻², এত জুল। ওকে, এগুলো খুবই সহজ ম্যাথ। আচ্ছা, হ্যাঁ এইটা, এই যে এই টাইপের একটা ম্যাথ আমরা সলভ অলরেডি করছিলাম, এবং এটা তখন বলছিলাম যে এটা ধারকে এসে আবার লাগবে যে অনেকগুলা তোমার একটা বড় পানির ফোঁটা ভেঙে যদি ছোট হয়, অথবা অনেকগুলো ছোট আকারের ফোঁটা মিলে যদি একটা বড় ফোঁটা সৃষ্টি করে, তাহলে এখানে তোমার সেম জিনিসই হবে। এখানে কি হয় বলতো? এই ছোট ফোঁটা যদি একটা আহ অনেকগুলা ছোট পানির ফোঁটা মিলে যদি অনেক একটা বড়, বড় একটা গোলক যদি তৈরি করে, অথবা একটা বড় গোলক যদি হুম, ভেঙে যদি একটা ছোট গোলক তৈরি হয়, হুম। তো তাহলে এখানে এখানে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতাম? কিভাবে? তোমার এই যে, উম, সম আকারে। এটা মনে নাই? হুম, এটা হচ্ছে তোমার এই ছোট গোলক গুলা এই মিলে যে মোট আয়তন, এটা হবে বড় গোলকটার আয়তনের সমান।
হুম, এটা তো ঠিক আছে। ওকে, তাহলে এখন সম আকারের 8টি ছোট ফোঁটাকে মিলিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো, বড় ফোঁটার বিভব। তো ওকে, তাহলে এখানে মনে করি প্রতিটি ছোট ফোঁটার ব্যাসার্ধ আর, এবং বড় ফোঁটার ব্যাসার্ধ। তাহলে এখন এখানে এই সূত্রটা কি হবে বলো তো? এখন এইখানে সূত্রটা কি হবে বলো? এটা তো পারা উচিত। এটা হবে তোমার যে বড় ফোঁটার যে তোমার আয়তন 4/3 পাই আর কিউব, এইটা সমান কি হবে ও, ছোট ফোঁটার সবগুলার আয়তন। আয়তন। তাহলে যদি 8টা আছে তাহলে এখানে 8 গুণ হবে। 4/3 পাই, 4/3 পাই বা, তাহলে এটা হচ্ছে আর কিউব, এইখানে হচ্ছে 8 আর কিউব। এখন এটাকে এই যে তোমার ঘনমূল করলে এখানে অ্যান্সার কি হবে বলো দেখি? 8 আর কিউবকে ঘনমূল করলে অ্যান্সার এখানে কি হবে? আট, 8কে ঘনমূল করলে কত হয়? এটা তো সহজ এটা। এটা পারো না, এটা হবে 2, আর এটা হবে আর। কারণ 2কে কিউব করলে যদি 8 হয়, তাহলে 8কে ঘনমূল করলে হচ্ছে যে 2 পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এটা হবে 2 আর। তো এখন তাহলে তোমার বড় ফোঁটাটার এই যে এ, ব্যাসার্ধ আছে এই প্রতিটা ছোট ফোঁটার ব্যাসার্ধে দ্বিগুণ করে। ওকে, এখন এইগুলা তো তোমার গোলাকার পরিবাহী, মানে এই যে একটা করে, যেহেতু এটা একটা পানির ফোঁটা মানে গোলাকার, তো এখন গোলাকার পরিবাহী ধারকত্বের সূত্র ছিল কি? মানে এমনিতে তোমার এইখানে কিউ ইজ ইকুয়াল টু ছিল C × V, এটা ছিল না? হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে তোমার এই চার্জের কি কোনো চেঞ্জ হয়েছে? মানে না। এখন দেখো মানে ছোট 8টা এই ফোঁটা মিলে যতগুলা চার্জ ছিল, এখন বড় ফোঁটাটা তোমার ওই পরিমাণ চার্জই কিন্তু আছে। তার মানে এখানে কি হবে? Q1 = Q2, আর কিউ হচ্ছে C × V, মানে C1 V1 C2 V2। C1 কত হবে? যেহেতু গোলাকার পরিবাহী 4πε0 × R1 C2 কি হবে? 4πε0 × সরি এখানে, তো তো এখানে V1 এখানে গুণ হবে, আর এখানে হচ্ছে V2। তাহলে 4πε0 এগুলা বাদ, তাহলে এখানে R1 V1, এখানে R2 V2। তাহলে R1 V1 হচ্ছে 200, আর R2, সরি এখানে তো R2, এখানে আর, আচ্ছা এখানে R2 লেখা তো দরকার ছিল না, একটা স্মল আর ক্যাপিটাল লিখলেই হইতো। যাই হোক, তো আর এর সাথে মানে এই ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এর সম্পর্ক হচ্ছে এটা হচ্ছে 2 × R1। এই যে আমরা তো এটা তো বের তো করছি। আচ্ছা এখানে এইভাবে না লিখে হচ্ছে যে wait, এটাকে আমরা একটা স্মল আর একটা ক্যাপিটাল দিয়ে লিখি, তাহলে
বুঝতে সুবিধা হবে। ওকে, তো C1 হচ্ছে এত ইন্টু আর ইন্টু V1, আর C2 হচ্ছে 4 পাই ইপসিলন নট ক্যাপিটাল আর ইন্টু V2। তাহলে এটা হচ্ছে R V1, এটা হচ্ছে R V2। ওকে, তো এটা হচ্ছে R ইন্টু V1 এর মান 200, এটা প্রশ্নেই দেওয়া। আর ক্যাপিটাল আর মানে হচ্ছে 2 ইন্টু স্মল আর, এটা হচ্ছে V2। ধরো এটা হচ্ছে V2। তাহলে আর আর বাদ দিলে এখানে V2 এই যে কত হবে? 100। আচ্ছা সরি, এখানে না। প্রতিটি সম চার্জিত, প্রতিটি 200 চার্জিত সম আকারে। আচ্ছা দাঁড়াও, এখানে একটা জিনিস এখানে ভুল হয়েছে বলতে, এখানে খেয়াল করো, এখানে যে আমরা চার্জের মানটা ধরে নিছি, এটা হচ্ছে তোমার এই মানে প্রশ্ন অনুযায়ী এই যে এটা প্রতিটা ছোট গোলকের চার্জ আর কি, মানে তোমার প্রতিটা ছোট গোলকে যদি কিউ পরিমাণে চার্জ ধরে নেই, তাহলে বড় গোলকটা চার্জের পরিমাণ এই যে কি হবে? 8 ইন্টু কিউ হবে। তো এইখানে হুম। তাহলে 8 ইন্টু Q1। আরে দাঁড়াও, এগুলো তো আবার লেখা লাগবে, ওয়েট। ধরো দেখো, তাহলে এই বড় গোলকটার চার্জ যদি Q2 হয়, এটা কি হবে? এই ছোট গোলকের এই তোমার প্রতিটা ছোট গোলকের চার্জ যদি Q1 হয়, তাহলে বড়টা হবে 8 ইন্টু Q1। ওকে, তাহলে এখন আমরা লিখি, এটা হবে C2 V2, এটা 8 C1 V1, 4 পাই ইপসিলন নট ইন্টু R V2, এটা হচ্ছে 8 4 পাই ইপসিলন নট R V1, এটা R V2, 8 R V1। তাহলে এইখানে হচ্ছে যে 2R ইন্টু V2, 8 ইন্টু R ইন্টু এটা হচ্ছে 200। আসলে 200 না, তো 220। এটা হচ্ছে 220। উম তাহলে এখানে V2 সমান কি হবে? 8 ইন্টু 220 ডিভাইড বাই 2। তাহলে এটা হবে 4 ইন্টু 220। না, তাহলে 4 × 2 = 800, 800 আর 4 × 20 = 80, তাহলে এটা 480। হুম। এত ভোল্ট, এটা বুঝছো? হুম। ওকে, এই যে এটা একটু এই ভালোভাবে মনে রাখবা। এরপরে যেটা বলছে যে একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল বায়ু মাধ্যমে মধ্যবর্তী দূরত্ব এত, এর ধারকত্ব মাইক্রো ফ্যারাডে এককে নির্ণয় করো। আচ্ছা, এখানে তাহলে যেহেতু সবই দেওয়া আছে, তাহলে ধারকত্বের সূত্র আমরা জানি ε0 A/D। এর মান হচ্ছে 8.854 10^12, আর A এর মান হচ্ছে 1.4, আর ডি এর মান হচ্ছে 0.3 মিটার। এখন সবগুলা এসআই এককের মান ইউজ করার পর অ্যান্সারটা কোন এককে আসবে? এসআই হবে। হ্যাঁ, তো এখানে ধারকত্বের এসআই একক কি? ফোর ফ্যারাডে। পয়েন্ট হ্যাঁ, এটা হচ্ছে ফ্যারাডে, বাট প্রশ্নে তোমাকে বলছে মাইক্রো ফ্যারাডেতে নিয়ে যেতে। তো এখন যদি এটা মাইক্রো ফ্যারাডেতে নিয়ে যেতে চাই, এটা কত দ্বারা গুণ বা ভাগ করা লাগবে বলো? ভাগ করা লাগবে। কত দ্বারা? 10^6। হুম। এখন যদি এটাকে 10^6 দ্বারা ভাগ করি, তাহলে এটা হবে 4.13 10^4 মাইক্রোফ্যারাড।
আর এই পরিবেশ রচনার এক্সাম কি দিবা? হ্যাঁ, দিব শনিবার। আচ্ছা ঠিক আছে। একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল, ওকে, এইখানে আসছে যে 1.5 10⁶ মিলিমিটার স্কোয়ার। এখন এটাকে তো মিটার স্কোয়ার নিয়ে যাওয়া লাগবে, মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিয়ে যাওয়ার জন্য এখানে কি চেঞ্জ করতে হবে? এইটা এগুলা এখন, মিটারে। এগুলো এখন পারা উচিত, কারণ এগুলো আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে অনেকবারই তো পড়ছি। মিলিমিটার স্কোয়ার থেকে হ্যাঁ। মিটার স্কোয়ার নিয়ে যাওয়ার জন্য এখানে কত দ্বারা গুণ করা লাগবে ও, বলো? 10⁻⁶। এটা হবে 10⁻⁶। তাহলে এটা ছিল 10⁶, আবার তুমি যদি 10⁻⁶ দ্বারা গুণ করো এটা চলে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 1.5 মিটার স্কোয়ার। এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া 2 সেন্টিমিটার, তো এটা হবে 0.02 মিটার। এবং বিভব পার্থক্য দেওয়া 60 ভোল্ট। তো প্রত্যেক পাতের চার্জ নির্ণয় করো। ওকে, এখন চার্জ নির্ণয় করার জন্য আমাদের যেটা সূত্র আছে, চার্জ কি, C × V। ওকে, ভি এর মান দেওয়া, বাট সি এর মান তো দেওয়া নাই। তো সি এর মান আমাদের যেগুলা এই গিভেন যেগুলো ডাটা আছে এগুলা থেকে বের করবো। যেহেতু সমান্তরাল পাত ধারক, সেহেতু সি এর সূত্র এখানে কি হবে, ε0 A / D ইন্টু সূত্রের ভি। তো এটা হচ্ছে 8.854 10⁻12। এটা প্রশ্নে দেওয়াই আছে, অনেক প্রশ্নে এটা কিন্তু দেওয়া থাকবে না। ইন্টু এর মান কত, 1.5, ডি এর মান হচ্ছে 0.02, ইন্টু ভি এর মান কত, 60। 1.5, এটা হবে 0.02, তাহলে এটা আসে 39.84 ইন্টু 10⁻9। এটা যেহেতু চার্জ এত কুলম্ব। আচ্ছা, এরপরে এরপরে ওকে, ফার্স্ট প্রশ্নটাতে বলছে যে এত এত ধারকত্বের দুটি ধারক শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করলে ধারকত্ব কত হবে। এদের দুই প্রান্তে 40 ভোল্টের একটি ব্যাটারির সাথে সংযুক্ত করলে এটি কত চার্জ গ্রহণ করবে। ওকে, একটি 100 ওহম রোধক উক্ত ধারক দুটির সাথে শ্রেণী সংযোগে এই যুক্ত করলে গৃহীত চার্জের কি কোনো পরিবর্তন হবে? ওকে, আচ্ছা, তো এখন যদি এখানে ফিগারটা আঁকাই তাহলে আমার ফিগারটা হচ্ছে যে এরকম। এটা আহ এই ব্যাটারি, এটা ব্যাটারি কত, 40 ভোল্ট, আর দুইটা শ্রেণীতে আছে। ওকে, তো একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 24 মাইক্রোফ্যারাডের। তো এখন যেহেতু এখানে ধারকত্ব বের করতে বলছে, মানে তুল্য এই যে ধারকত্ব, এটা সূত্র হচ্ছে 1/CS, C1 C2। 1/CS হচ্ছে 1/12, 1/24। তো এটা লসাগু হচ্ছে 24, এইখানে হবে 2, এইখানে 1, মানে 3/24। তাহলে সিএস কে যদি উল্টায় দাও তাহলে সিএস এর মান আসতেছে 8, যেহেতু এগুলো মাইক্রো ফ্যারাডে আছে অতএব মাইক্রো ফ্যারাড। ওকে, এখন এটাকে, এটা এত ফ্যারাড হবে। আচ্ছা, দাঁড়াও, এটা